জি স্যার। হ্যাঁ, জি স্যার, দেখা জি যাচ্ছে। স্যার, দেখতে পাচ্ছি স্যার। দেখতে পাচ্ছি স্যার। ওকে। তোমাদের সবাইকে আমি আজকের যে ক্লাস আমি অফার করছিলাম, তোমাদেরকে আমি আমার ক্লাসে স্বাগত জানাচ্ছি। ইউনিভার্সিটি থেকে আমাদেরকে জানানো হয়েছে যে তোমাদের যেহেতু এখন একটা যুদ্ধ পরিস্থিতি চলমান, এই জায়গায় তোমাদের ফাইনালের ক্লাসগুলোকে একটু আগায় নিতে হবে এবং সেইটার আলোকে আমরা প্রত্যেকজন শিক্ষক যেন আমরা 3টা করে ক্লাস তোমাদের নিয়ে রাখি 16 তারিখের পূর্বে, তোমাদেরকে এগিয়ে দেওয়ার জন্য। তো সেইটার জন্য মূলত আজকে আমি তোমাদেরকে টাইম দিলাম, তোমরাও আমাকে সময় দিয়েছো এবং আমাদের ক্লাস টাইম স্টার্ট করার কথা ছিল 10টা 15, আমরা এখন 10টা 17-তে আছি। যে স্লাইডটি আমি এখন করছি, যে স্লাইডটি আমি এখন তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। কম্পাইলার ডিজাইন, ইতিমধ্যে তোমরা একটা কোর্স পড়েছো কম্পাইলার ডিজাইন নামে। সেখানকার কিছু সিলেক্টিভ অংশ যেগুলো সিস্টেম প্রোগ্রামিং এর সাথে কানেক্টেড, সেই অংশটাই আমি এইখানে তোমাদেরকে আলোচনা করছি। প্রথমত কম্পাইলার ডিজাইন। কম্পাইলার হলো একটা ট্রান্সলেটর। আমরা যখন প্রোগ্রামগুলো লিখি একটা সোর্স ল্যাঙ্গুয়েজে, সেই সোর্স ল্যাঙ্গুয়েজ থেকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করার জন্য, মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করার জন্য আমরা ট্রান্সলেটর ব্যবহার করি। তো যখন আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম লিখি, সেই হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে যখন আমরা মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করতে চাই, তখন মূলত আমরা কম্পাইলারকে ব্যবহার করি। কম্পাইলার আমাদের কম্পাইলেশন শেষে সে তার ভুলের তালিকাগুলো একসাথে প্রদর্শন করে। তখন আমরা ওই ভুলগুলো যখন সংশোধন করে দেই, তখনই হচ্ছে আমরা সেখান থেকে আমরা একটা আউটপুট দেখতে পাই বা আমরা একটা প্রবলেমের সলিউশন পাই। তো কেন আমাদের কম্পাইলার ডিজাইন শেখা প্রয়োজন? কম্পাইলার শেখা প্রয়োজন এই কারণে, আমাদের সোর্স প্রোগ্রামগুলো, দ্যাট ইজ আমরা যে ভাষায় প্রোগ্রামগুলো লিখি, সেই প্রোগ্রামগুলিকে সরাসরি মেশিন যেন বুঝতে পারে, সেই মেশিনের বোধগম্য ভাষায় রূপান্তর করার জন্যই মূলত আমাদের কম্পাইলার প্রয়োজন। এখন আমি একটা ফ্লোচার্ট তোমাদেরকে দেখাবো, যেটাকে বলা হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সিস্টেম। কিভাবে একটা ল্যাঙ্গুয়েজ প্রসেসিং হয়। ফ্লোচার্টটা আমি একটু নিচেই আসি। তোমরা কি ফ্লোচার্টটা দেখতে পাচ্ছ? জি স্যার, দেখতে পাচ্ছি। জি স্যার, দেখতে পাচ্ছি। এখানে আমি যেটা দেখাচ্ছি সেটা হলো, তুমি একেবারে ইনিশিয়ালি আমরা একটা সোর্স কোডকে আমরা ইনপুট হিসাবে দিচ্ছি। সোর্স কোডের ওপরে প্রি প্রসেসর প্রসেসিং সম্পন্ন করে। প্রি প্রসেসিং সম্পন্ন করে সে একটা কোড জেনারেট করে। সেই কোডটার নাম হচ্ছে প্রি প্রসেসড কোড। সেই প্রি প্রসেসড কোড হলো কম্পাইলারের জন্য আমরা ইনপুট হিসাবে দেই। ইনপুট হিসাবে দিলে কম্পাইলার ওই প্রি প্রসেসড কোডটিকে টার্গেট অ্যাসেম্বলি কোডে রূপান্তর করে। মানে প্রি প্রসেসড কোডটিকে অ্যাসেম্বলি কোড তখন অ্যাসেম্বলারের জন্য ইনপুট হিসাবে আসে। অ্যাসেম্বলার সেই অ্যাসেম্বলি কোডটিকে মেশিন কোডে, রিলোকেটেবল মেশিন কোডে রূপান্তর করে সে লিঙ্কারকে দেয়। লিঙ্কার তখন কি করে, বিভিন্ন ধরনের লাইব্রেরি ফাইল, বিভিন্ন মডিউলের সহায়তায় এই রিলোকেটেবল মেশিন কোডকে এক্সিকিউটেবল মেশিন কোডে রূপান্তর করে এবং সেটি তখন লোডারের কাছে দেয়। লোডার তখন ওই প্রোগ্রামটিকে মেমোরিতে লোড করে। তাহলে একটা সোর্স কোড যেটি তোমরা লেখো, সেই কোডটিকে কিভাবে মেমোরিতে রাখা হয় এই 6টা ধাপের মধ্য দিয়ে, প্রি প্রসেসর, কম্পাইলার, অ্যাসেম্বলার, লিঙ্কার, লোডার এবং ফাইনালি আমরা মেমোরিতে রাখি। এই যে প্রক্রিয়া, এটাকে বলা হয় ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সিস্টেম। সুতরাং ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সিস্টেম এইভাবে কাজ করে। এখন আমরা আসো একটা কম্পাইলার ডিজাইন যখন আমরা করি, সেই ক্ষেত্রে একটা এক্সাম্পল এখানে দেখাচ্ছে।
যখন আমরা সি তে কোনো প্রোগ্রাম লিখি তখন সি কম্পাইলার কি করে, একজন একজন করে একটু একটু পরে জয়েন করে, ফলে এটা একটা মুশকিল। সি কম্পাইলার কিভাবে প্রোগ্রামগুলোকে এক্সিকিউট করে। প্রথমে একজন ইউজার রাইটস এ প্রোগ্রাম ইন সি ল্যাঙ্গুয়েজ, সে সি ল্যাঙ্গুয়েজে লিখলো। সি কম্পাইলার প্রোগ্রামটিকে কম্পাইল করে অ্যাসেম্বলি প্রোগ্রামে রূপান্তর করলো। পরবর্তীতে অ্যাসেম্বলার কি করছে, সেই প্রোগ্রামটিকে মেশিন কোডে রূপান্তর করছে। মেশিন কোডে রূপান্তর করার পরে লিঙ্কারের মাধ্যমে সে হচ্ছে প্রোগ্রামের যে অন্যান্য অংশগুলো আছে, পার্টস গুলো আছে, সেগুলোকে এক্সিকিউশনের জন্য রেডি করে। তারপরে কি করে, তারপরে লোডার সেইগুলোকে মানে মেমোরিতে লোড করে এবং পরবর্তীতে প্রোগ্রামটা এক্সিকিউট হয়। এই যে 5টা বুলেট পয়েন্ট দেখতে পাচ্ছ, এই বুলেট পয়েন্টের মাধ্যমে একটা সি কম্পাইলার কিভাবে তার কম্পাইলেশন চালায়, তার প্রক্রিয়াটা এই ধারাবাহিক 5টা পয়েন্টের মাধ্যমে তোমরা দেখতে পাচ্ছ। এরপরে আমরা একটু আগে যে ফ্লো চার্টটা দেখে আসছিলাম, এই যে এই ফ্লো চার্টটা, এই ফ্লো চার্টের প্রত্যেকটা অংশের বর্ণনা এখানে দেয়া আছে। প্রিপ্রসেসর, ইন্টারপ্রিটার, অ্যাসেম্বলার, লিঙ্কার, লোডার, এরা কি করে সেই বর্ণনা ওইখান থেকে আমি যেটা বললাম ওইটাই এখানে ধারাবাহিকভাবে বলা আছে। এখন আসো কম্পাইলার ডিজাইনের আর্কিটেকচার। একটা কম্পাইলার ডিজাইনের আর্কিটেকচার কেমন ভাবে বিভক্ত, তোমরা কি ফিগারটা দেখতে পাচ্ছ? জি স্যার। এখানে দেখো, একটা কম্পাইলার আমরা যে প্রোগ্রামটা লিখি ওইটাকে আমরা বলি সোর্স কোড। সোর্স কোডটা উপরে প্রথমে অ্যানালাইসিস হয়। অ্যানালাইসিস করে ফ্রন্ট এন্ড, কম্পাইলারের ফ্রন্ট এন্ড। সে অ্যানালাইসিস করে ইন্টারমিডিয়েট কোড তৈরি করে। দ্যাট ইজ ফ্রন্ট এন্ডের আউটপুট হচ্ছে ইন্টারমিডিয়েট কোড। আর ওই ইন্টারমিডিয়েট কোড ব্যাক এন্ডের জন্য আবার ইনপুট হিসাবে কাজ করে। ইনপুট হিসাবে কাজ করে ব্যাক এন্ডে এসে ওই ইন্টারমিডিয়েট কোড রিপ্রেজেন্টেশনটি সিনথেসিস করানো হয়। সিনথেসিস করার মাধ্যমে এটা মেশিন কোডে রূপান্তরিত হয়। তার মানে কম্পাইলারের আর্কিটেকচার মূলত 2 ভাগে বিভক্ত, ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ড। ফ্রন্ট এন্ড হচ্ছে কম্পাইলারের প্রথম দিককার ফেজগুলো দ্বারা গঠিত, আর ব্যাক এন্ড হচ্ছে কম্পাইলারের শেষের দিককার ফেজগুলো দ্বারা গঠিত। ফ্রন্ট এন্ডের একটা কমন নেম হচ্ছে, এখানে যে কাজটা হয় এটা হলো অ্যানালাইসিস পার্ট, আর ব্যাক এন্ডে হচ্ছে তোমার সিনথেসিস পার্ট। এখানে আমরা কম্পাইলার গুলোর জন্য যখন কাজ করে অনেকগুলো পাসের মাধ্যমে সম্পন্ন হয়। এই পাসের মাধ্যমে আমরা হচ্ছে একটা অংশ থেকে, কম্পাইলারের একটা অংশ থেকে আরেকটি অংশে আমরা পাস 1, তারপরে পাস 2, এভাবে আমরা সামনের দিকে অগ্রসর হই। আর কম্পাইলার যে স্টেপ ওয়াইজ কাজ করে, এই স্টেপ, প্রত্যেকটা স্টেপকে বলা হয় এক একটা ফেজ। কম্পাইলার অনেকগুলো ফেজ দ্বারা গঠিত। তো সেটা কেমন, এই নিচের যে অংশ কম্পাইলার ডিজাইনের ফেজেস অফ এ কম্পাইলার, একটা কম্পাইলারের কয়টা ফেজ, সেই ফেজ গুলো দেখার জন্য আমরা একটা ছবিতে যাব। তোমরা কি এই ছবিটা দেখতে পাচ্ছ? জি স্যার। দেখতেছি স্যার। আমি দেখা একটু যায়। ছোট করলাম কারণ হচ্ছে এই ফিগারটাকে একবারে দেখানোর জন্য। এখানে দেখো 2, 4, 6, 7টা ফেজ তোমরা দেখতে পাচ্ছ। এবার আমি একটু বড় করি। আচ্ছা, প্রথম ফেজটার নাম কি দেখতে পাচ্ছ, একজন বলো। লেক্সিক্যাল অ্যানালাইজার। লেক্সিক্যাল অ্যানালাইজার। ওকে। 2 নাম্বার সিনট্যাক্স সিনট্যাক্স অ্যানালাইজার। 3 নম্বর সিমেন্টিক অ্যানালাইজার। 4 নম্বর ইন্টারমিডিয়েট কোড ইন্টারমিডিয়েট জেনারেটর। কোড জেনারেটর। 5 নম্বর মেশিন ইন্ডিপেন্ডেন্ট কোড অপারেটর। অপটিমাইজার। 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 জি। 6 নাম্বার কোড কোড জেনারেটর। জেনারেটর। আর 7 নম্বর মেশিন মেশিন ডিপেন্ডেন্ট ডিপার্টমেন্ট কোড কোড অপটিমাইজার। 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 গুড। তাহলে আমি একটু ছোট করি এখন।
এইটা আমরা কম্পাইলারে একেবারে উপরের দিকে দেখো সোর্স কোড ইনপুট দেই, ঠিক না? জি, সোর্স স্যার। কোড আমরা ইনপুট দিচ্ছি। আমরা এখান থেকে কি ধরনের আউটপুট পেতে চাই? একটা টার্গেট কোড। ওই সোর্স কোডের একটা টার্গেট কোড পেতে চাই। কম্পাইলার কি করে? কম্পাইলার এই কাজটা করার জন্য এই 7টা ধাপের সহায়তা নেয়। সে প্রথমে লেক্সিক্যাল অ্যানালাইজারের মাধ্যমে হচ্ছে টোকেন বের করে, লেক্সিক্যাল অ্যানালাইসিস করে। লেক্সিক্যাল অ্যানালাইসিস করে টোকেন হচ্ছে সেই ছোট ছোট ক্ষুদ্র অংশ একটা প্রোগ্রামের, যার একটা স্পেসিফিক মিনিং আছে, যাকে ভাঙলে আর মিনিং থাকে না, এমনটাকে বলা হয় টোকেন। যেমন যদি একজনের নাম যদি মনে হয় ধরো আব্দুল করিম, আব্দুলকে ভাঙলে আর ওইটার কোনো মিনিং হয় না, করিমকে ভাঙলে ওইটার আর সুনির্দিষ্ট অর্থ প্রকাশ করে না। তাহলে এখানে টোকেন হলো দুইটা। লেক্সিক্যাল অ্যানালাইজার এই টোকেন গুলো বের করে দেয়। সিনট্যাক্স অ্যানালাইজার, আমরা যে সোর্স কোডটা লিখলাম এখানে কোনো সিনট্যাকটিক্যাল এরর ঘটছে কিনা, যেখানে ফুল স্টপ দেওয়ার কথা সেখানে ফুল স্টপ দিলাম কিনা, যেখানে সেমিকোলন দেওয়ার কথা সেখানে সেমিকোলন দিলাম কিনা, এইগুলো সে চেক করে। সিমেন্টিক অ্যানালাইজার হচ্ছে সেন্টেন্সের মিনিং গুলো ঠিক আছে কিনা এইটা সে চেক করে দেয়। ইন্টারমিডিয়েট কোড জেনারেশন, ওই যে সোর্স কোড আমরা লিখেছি ওই সোর্স কোডের ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশন প্রস্তুত করে। করার পরে কোড অপটিমাইজার ওই কোডটিকে আরো ইফেক্টিভ করে। তারপরে কোড জেনারেশন হচ্ছে সেই মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে। তারপরে মেশিন ডিপেন্ডেন্ট কোড অপটিমাইজার আমাদের কোডের ফাইনাল ফর্ম তৈরি করে সে মেশিন কোড বা টার্গেট কোডে এটাকে রূপান্তর করে দেয়। বাম দিকে একটা অংশ দেখতে পাচ্ছ, এটার নাম কি? সিম্বল টেবিল। সিম্বল টেবিল। এই যে দেখো যতগুলো ফেজ আছে প্রত্যেকটা ফেজে ইনপুটও আসতেছে আউটপুটও পাচ্ছি। এই ইনপুট এবং আউটপুট গুলো যেখানে আমরা জমা রাখি সেটাকে বলা হয় সিম্বল টেবিল। সিম্বল টেবিলে আমরা জমাও রাখতে পারি, আবার এখান থেকে নিয়ে আমরা কাজও করতে পারি। ডান দিকে একটা অংশ দেখা যাচ্ছে, এটার নাম কি? এরর হ্যান্ডলার। এরর হ্যান্ডেলার। আমরা কাজ করতে গিয়ে এই প্রত্যেকটা ফেজে যখন বিভিন্ন ভুল ত্রুটি যখন পরিলক্ষিত হয় সেই ভুল ত্রুটিগুলো হচ্ছে সংশোধন করতে হয়। এই ভুল ত্রুটি সংশোধনের দায়িত্ব পালন করে হচ্ছে এরর হ্যান্ডেলার। তাহলে এই কম্পাইলারের টোটাল ফেজ কয়টা? কম্পাইলারের ফেজ কয়টা? 7টা। 7টা। আর এটার সহায়তাকারী হচ্ছে আরো 2টা অংশ, একটা হলো সিম্বল টেবিল আর একটা হলো এরর হ্যান্ডেলার। এইগুলোর বর্ণনা হচ্ছে এখন ধারাবাহিকভাবে নিচেই দেয়া আছে। এই অংশটুকু তোমরা পড়বা এখান থেকে, ঠিক আছে? জি স্যার। আমি তোমাদের গ্রুপে এটা একটু দিয়ে নি এখন। এটা হলো 6। তোমরা যেন সবাই এটা পেয়ে যেতে পারো। স্যার 6 দিবেন স্যার, 5 দিতেছেন। না 6 দিছি। এটাই স্যার, এটাই। এটাই। ঠিক আছে। এটা পুরোটা পড়ে ফেলবা তোমরা, ওকে? জি স্যার। আচ্ছা, এখন আমরা আসি এটার নাম কি দেখা যাচ্ছে? জি স্যার। কি দেখতে পাচ্ছ বলো? অটোমা থিওরি ইন্ট্রোডাকশন। অটোমেটা থিওরি তোমরা পড়েছো না? জি স্যার, পড়েছি। থিওরি অফ কম্পিউটেশন মনে আছে? জি স্যার, পড়ছি স্যার। জি স্যার।
সেই অটোমেটা থিওরির একটা নির্দিষ্ট অংশ যেটা আমাদের এই কোর্সের সাথে যায়, সেটাই আমি তোমাদের এখানে এই চ্যাপ্টারে আমি নিয়ে আসছি। তো অটোমেটা থিওরি, অটোমেটা হচ্ছে অটোমেটা এর অর্থ হচ্ছে সেলফ অ্যাক্টিং, মানে নিজে নিজেই কাজ করতে পারে এমন টার্মকে বোঝানো হয় অটোমেটা। এবং এই অটোমেটা রিলেটেড স্টাডিজ এখানে করা হয় তাকে বলা হয় অটোমেটা বা অটোমেটা থিওরি। অটোমেটা থিওরি মূলত অটোমেটা দুই ধরনের, একটা হলো ফাইনাইট অটোমেটা আর একটা হলো নন ফাইনাইট অটোমেটা। ফাইনাইট অটোমেটাকে প্রকাশ করতে গেলে আমরা 5টা কম্পোনেন্টের মাধ্যমে প্রকাশ করি। একজন পড়ো, ভিতরে কি দেখতে পাচ্ছ? 5 ট্রিপল পড়ো। একটা হচ্ছে 5টা কিউ, ট্রিপল কিউ, জি স্যার, তারপরে ইনিশিয়াল যেটা স্যার। আর একটা হ্যাঁ, হচ্ছে স্যার সামেশন। তারপরেরটা তারপরেরটার নাম হচ্ছে সিগমা মেবি স্যার। না ডেল, ডেল, সরি স্যার, ডেল। তারপরটা কিউ নট, তারপরটা এফ স্যার। ফাইনাল স্টেট। শোনো, জি কিউ হচ্ছে সেট অফ স্টেট, একটা অটোমেটার যতগুলো স্টেট আছে তাকে বলা হয় কিউ। সামেশন হচ্ছে তার আলফাবেট গুলো, যতগুলো যে আলফাবেট গুলো সিম্বল গুলো ব্যবহৃত হবে। ডেল হচ্ছে ট্রানজিশন ফাংশন, তুমি একটা স্টেটে আসো আর একটা স্টেটে যেতে চাও, এই ডেল এর মাধ্যমে যাবা। কিউ নট হলো ইনিশিয়াল স্টেট, যে স্টেট দিয়ে তুমি যাত্রা শুরু করেছো। আর এফ হচ্ছে কি ফাইনাল স্টেট, যেখানে গিয়ে তুমি উপস্থিত হবে। তাহলে ফাইনাইট অটোমেটা আমরা কয়টা কম্পোনেন্টের মাধ্যমে প্রকাশ করতে পারি? 5টা কম্পোনেন্ট। 5টা স্যার। 5টা কম্পোনেন্টের মাধ্যমে প্রকাশ করতে পারি। এই হলো সেই কম্পোনেন্ট গুলো। এখানে আলফাবেট, এখানে দেখো একটা এক্সাম্পল, এই যে সামেশন চিহ্ন দ্বারা আলফাবেটকে প্রকাশ করা হয়েছে। এখানে কয়টা আলফাবেট আছে? 4টা স্যার। 4টা আছে ওটা। আলফাবেটের সিম্বল হচ্ছে 4টা, এই এ বি সি ডি এদেরকে বলা হয় সিম্বল। তারপরেরটা হচ্ছে স্ট্রিং, এই স্ট্রিংটা এখানে একটা এক্সাম্পল দিয়েছে দেখো, সি এ বি সি এ ডি। এটা কি এই অ্যালফাবেট থেকে আসছে না, এ বি সি ডি থেকে? জি স্যার। জি স্যার। লেন্থ অফ এ স্ট্রিং, এই যে এই স্ট্রিংটা লেন্থ কত, স্ট্রিং এর লেন্থকে এস দ্বারা প্রকাশ করা হয়। দেখো এখানে কয়টা সিম্বল আছে? 6টা। 6টা স্যার। এই জন্য এটা লেন্থ হচ্ছে 6। যদি স্ট্রিং এর লেন্থ 0 হয় তখন সেটাকে কি স্ট্রিং বলে? এমটি স্ট্রিং। এমটি স্ট্রিং, মানে ওখানে কোনো সিম্বল নাই। এরপরে হচ্ছে ক্লিন স্টার। ক্লিন স্টারকে আমরা রিপ্রেজেন্ট করি সামেশনের মাথার উপরে একটা স্টার দিয়ে, এবং সামেশন 0 ইউনিয়ন সামেশন 1 ইউনিয়ন সামেশন 2 এরকম করতে করতে সামেশন পি পর্যন্ত, মানে আমরা একটা একটা করে নিব, দুইটা দুইটা করে নিব, তিনটা তিনটা করে নিব, যত রকম কম্বিনেশন হয় তত রকম কম্বিনেশনের ইউনিয়ন করলে যে ফলাফল পাওয়া যায় তাকে বলা হয় ক্লিন স্টার। এই দেখো একটা এক্সাম্পল, এখানে কয়টা সিম্বল নেওয়া হয়েছে ইনপুট হিসাবে? 2টা স্যার। 2টা। তাহলে এর স্টার মানে হচ্ছে প্রথমটা ল্যামডা, এটা হচ্ছে 0। তারপরে একটা একটা করে নিলে এ বি, দুইটা দুইটা করে নিলে এখানে 4টা, তাই না? জি স্যার। তিনটা তিনটা করে নিলে এখান থেকে হবে আরো আরো বাড়বে। এরকম করে যত সময় পর্যন্ত আমরা যত রকম কম্বিনেশন গঠন করতে পারি তার যে সেট তাকে বলা হয় ক্লিন স্টার। এরপর এটার নাম কি দেখতে পাচ্ছ? ক্লিন ক্লোজার স্যার। ক্লিন ক্লোজার আগেরটার মতনই, কিন্তু ওই সামেশন 0 এটা নাই, এটা বাদে বাকি সবগুলো আছে। দেখো ওই যে এক্সাম্পল দেখতে পাচ্ছ, জি স্যার। এখানে সিম্বল কয়টা? এখানেও 2টা স্যার। এখানেও 2টা, বাদ গেছে কোনটা আগেরটার থেকে? ল্যামডা ল্যামডা বাদ বাদ। দিই। ল্যামডা বাদ গেছে। তাহলে এই অ্যাপ্রোচটাকে বলা হয় ক্লিন ক্লোজার।
এখন তোমাদেরকে বোঝাচ্ছি ল্যাঙ্গুয়েজ বলতে কি বুঝি। এই যে দেখো একটা এক্সাম্পল, সামেশন। এখানে ইনপুট সিম্বল কয়টা? দুইটা স্যার। দুইটা। এই দুইটাকে দিয়ে যত রকম কম্বিনেশন গঠন করা যায় তার সেটকে বলা হয় ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজকে এখানে কি দ্বারা প্রকাশ করা হয়েছে? এল দ্বারা স্যার। এল এল দ্বারা। দ্বারা। দুইটাকে আমরা যদি গঠন করি তাহলে কয় রকম করা যায়? সর্বোচ্চ 4টা। জি স্যার, 2 টু দি পাওয়ার 4। 2 টু দি পাওয়ার 4। সেই 2 অনুযায়ী আমরা ল্যাঙ্গুয়েজকে প্রকাশ করেছি এল দ্বারা এবং 4টা কম্পোনেন্ট দ্বারা, 4টা কম্পোনেন্টের সেট দ্বারা আমরা এটাকে প্রকাশ করেছি। ওকে? জি স্যার। জি স্যার। অটোমেটা দুই ধরনের, ডিএফএ আর এনএফএ। মনে থাকবে? জি স্যার। জি স্যার। ডিএফএ এর ফুল মিনিং কি? ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটন। আর এনএফএ? নন ডিটারমিনিস্টিক স্যার। ফাইনাইট অটোমেটা। জি। আমি তোমাদেরকে এখন এই দুইটার মধ্যে পার্থক্যটা বোঝাবো। পার্থক্যটা হচ্ছে এমন, তুমি একটা স্টেটে আসো, ধরে নাও এ স্টেটে আসো, এখন একটা ইনপুট দেওয়া হয়েছে। যদি তুমি এর থেকে স্টেট চেঞ্জ করে যদি বি তে যাও তাহলে ওইটা হচ্ছে ডিএফএ। আর যদি তুমি ইনপুট একটা দেয়া হয়েছে, যদি তুমি একাধিক স্টেটে যাও, তার মানে বি তেও যাচ্ছ, ওই ইনপুটে সি তেও যাচ্ছ, তাহলে ওইটা হলো এনএফএ। আমার কথা কি বোঝা গেল? জি স্যার, বুঝতে পারছি স্যার। জি স্যার। যদি ইনপুটের মাধ্যমে আমরা কেবলমাত্র একটা স্টেটে যেতে পারি, ওটা হচ্ছে হ্যাঁ, স্যার ডিএফএ। আর যদি আমরা ডিএফএ। একাধিক স্টেটে যেতে স্টেটে পারি, যায় ওটা হচ্ছে স্যার এনএফএ। এনএফএ। ব্যাস। এখন এই যে ডিএফএ কে প্রকাশ করা হয় 5টা কম্পোনেন্ট দ্বারা, একটু আগে আমরা যা বলে আসছি সেইটা, এই হলো সেটা। এটাকে কেমন করে প্রকাশ করা হয় আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাবো। এই চিত্রটা দেখতে পাচ্ছ? জি স্যার। জি। এই ডান পাশের চিত্রের মাঝখানে সি দিবা। কি দিতে হবে? সি সি। স্যার। সি। প্রথমে যে এখানে একটা তীর চিহ্ন দেখতে পাচ্ছ এতে, জি স্যার, দেখা যায়। জি স্যার। এটা হলো ইনিশিয়াল স্টেট বা স্টার্টিং স্টেট। আর সবার শেষে এটা কি ডাবল সার্কেল দেখতে পাচ্ছ? জি স্যার, ফাইনাল। জি স্যার। এটা হলো ফাইনাল স্টেট। এখন দেখো, তুমি এতে থাকা অবস্থায় যদি 0 দাও, 0 দিলে সে কোথায় আছে? এতে আছে। লুপ হচ্ছে স্যার, এতে এতে আছে। আছে। যদি 1 দাও তাহলে সে কোথায় গেছে? বি তে, এতে, বি। বিতে বিতে গেছে গেছে। স্যার, বিতে। জি। বিতে যদি 0 দাও সে কোথায় গেছে? সি তে গেছে স্যার। সিতে গেছে। বিতে যদি 1 দাও কোথায় গেছে? এতে গেছে স্যার। এতে গেছে। এবার সিতে থাকা অবস্থায় যদি 1 দাও তাহলে কোথায় গেছে? নিজের কাছেই থাকতেছে স্যার। সিতে 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 গেছে। আছে স্যার। সিতে থাকা অবস্থায় যদি 0 দাও, বিতে ব্যাক করতেছে স্যার। বিতে ব্যাক করছে। এই অটোমেটাটা একটু খেয়াল করো তো, একটা ইনপুটের জন্য সে কি একাধিক জায়গায় গেছে নাকি একটা স্টেট চেঞ্জ করছে? স্যার একটা স্টেপ চেঞ্জ করছে। তাহলে এটাকে আমরা কি বলবো, ডিএফএ না এনএফএ? অবশ্যই ডিএপি। অবশ্যই ডিএফএ। আর এই অটোমেটাটা ধরো ইনপুট হিসাবে কাকে কাকে গ্রহণ করছে, ইনপুট হিসাবে কাকে কাকে নিচ্ছে? 1 আর 0। 1 আর 0, তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা, 1 আর 0ই সে ইনপুট হিসাবে নিচ্ছে। আর এটা কখন আমরা মানে এই ইনপুটটাকে অ্যাকসেপ্ট করব? যদি তোমার ইনপুট গ্রহণ করা শেষ হয়ে যায় আর তুমি যদি সি তে থাকতে পারো, সি তে যদি উপস্থিত হতে পারো, তাহলে হচ্ছে অ্যাকসেপ্ট হবে। আর যদি তুমি সি তে না থেকে বি তে বা এ তে থাকো তাহলে ওই ইনপুটটা অ্যাকসেপ্ট হবে না। কি বললাম বলো তো? তোমার বাম দিক থেকে ইনপুট আসতেছে না? জি স্যার। জি। ইনপুট ধরো 1 0 0, বলো তো 1 0 0 যদি ইনপুট হয়, এতে 1 দিলে কোথায় হবে? বিতে। নাম দিলে বিতে যাবে। বিতে। তারপরে 0 দিলে সি। সিতে। তারপরে 0 দিলে বিতে। জিরো দিলে স্যার আবার বিতে ঘুরে আসবে আর কি। বি। তুমি কি ফাইনাল স্টেটে আসো নাকি অন্য স্টেটে আসো? অন্য স্টেট। অন্য স্টেটে আছে স্যার।
তাহলে ওই ইনপুটটা অ্যাকসেপ্ট হবে না এই ডিএফ এর দ্বারা। বোঝা গেল? জি স্যার। মানে তোমার যা ইনপুট আছে ওই ইনপুটটা যদি তুমি গ্রহণ করা শেষ হয়ে যায় ডিএফ এ দ্বারা, এবং যদি ফাইনাল স্টেটে তুমি থাকতে পারো, তাহলে ওই ইনপুটটা এই ডিএফ এ দ্বারা অ্যাকসেপ্টেড হবে। আর যদি তুমি না থাকতে পারো তাহলে রিজেক্টেড হবে। ওকে? জি স্যার। এনএফ এর কথা তো আমি বললাম। এক্সাম্পলে চলে যাই। এদিকে দেখো, এই ফিগারটা দেখা যাচ্ছে? জি স্যার। ঠিক আছে। এতে থাকা অবস্থায় 0 দিলে কোথায় যাবে? এতেই থাকবে। এতেও কেন? যাচ্ছে, বিতেও যাচ্ছে। হ্যাঁ, আর বিতে যাবে, বিতে যাবে। এতেও যাচ্ছে, বিতেও যাচ্ছে। কয় জায়গায় যাচ্ছে? 2 জায়গায়। হ্যাঁ, 2 জায়গায়। বিতে থাকা অবস্থায় যদি আমি হচ্ছে 1 দেই, তাহলে কয় জায়গায় যাচ্ছে? 2 জায়গায়। এতে যাচ্ছে এবং সিতে যাচ্ছে। তাহলে বোঝা গেছে বিষয়টা কি দাঁড়াচ্ছে? জি স্যার। ডিএফএ আর এনএফ এর মধ্যে পার্থক্য বোঝা গেছে? জি স্যার। এই ক্ষেত্রেও ওই একই নিয়ম। তুমি যাই ইনপুট নাও না কেন, যদি তুমি সি তে থাকতে পারো, সি তে যদি উপস্থিত থাকতে পারো, ইনপুট শেষ, আর তুমি তোমার অবস্থান যদি সি তে থাকে, তাহলে ওই ইনপুটটা অ্যাকসেপ্টেড হবে। আর যদি তুমি সি তে না থাকতে পারো তাহলে রিজেক্টেড হবে। ওকে? জি স্যার। এটা কি হার্ড হলো? না স্যার, ঠিক আছে। তোমরা একটা এক্সাম্পল বলো, আমি তোমাকে চেক করে দেখাই যে ওটা অ্যাকসেপ্ট হচ্ছে না রিজেক্ট হচ্ছে। বলো, একটা ইনপুট বলো। যে কোনো ইনপুট বলো একজন। আরে একটা ইনপুট বলো 0 আর 1 দিয়ে। স্যার আগেরটাই দেন, 001। 001, আচ্ছা ভালো কথা। আমি 0 দিলাম। 0 দিলে এতেও আসি, আবার কোথায় আসি? বিতে। জি তারপরে আবার 0 দিলাম। 0 দিলে আমি এই এই যে এখানে আসি, সি তে আসি। তারপরে 1 দিলাম। 1 দিলে দেখো আমি আবার ঘুরে কোথায় আসি? সি তেই আসি না? জি স্যার, সেটাই আছে। তার মানে ওই ইনপুট যা তুমি নিয়েছো ওটা অ্যাকসেপ্টেড হয়ে যাবে। জি ওকে? স্যার, বুঝতে পারছি। জি এখন ডিএফএ এবং এনএফ এর পার্থক্য আছে, এটা মুখস্থ করে ফেলবা। আর এখানে দুইটা তিনটা সংজ্ঞা আছে, এগুলো মুখস্থ করে ফেলবা। এগুলো তোমাদের ওই কোর্সে পড়ানো হয়েছে। কখন অ্যাকসেপ্ট হবে আর কখন রিজেক্টেড হবে এটা একটু আগে তোমাদেরকে বললাম। বলো তো, একটা ডিএফএ কখন অ্যাকসেপ্টেড হবে এই চিত্র দিয়ে? এখানে ফাইনাল স্টেট কোনটা? ডি। ডি। কোনো একটা ইনপুট যদি শেষ হয়ে যায় আর তুমি যদি ডি তে উপস্থিত থাকো, তাহলে ওই ইনপুটটা হলো ডিএফএ দ্বারা অ্যাকসেপ্টেড হবে। আর যদি তুমি ডি তে উপস্থিত না থাকতে পারো, তাহলে ওই ইনপুটটা এই ডিএফএ দ্বারা রিজেক্টেড হবে। ওকে? জি স্যার। এই 2 অধ্যায় তোমাদেরকে আজকে পড়ালাম। এইটা আমি এখন তোমাদেরকে দিয়ে দিব, চ্যাপ্টার 7। চ্যাপ্টার 7। শাহাদাত আছো? জি স্যার, আছি। ইয়ে নাও, তুমি আমাদের স্টুডেন্টের ইয়ে নাও, স্ক্রিনশট নাও। 43 জন উপস্থিত। নিছো?
কারা কারা উপস্থিত শাহাদাত ইয়ে নাও। শাহাদাত জি স্যার, নিতেছি স্যার, ওই নিতেছি স্যার। আমার পার্টিসিপেন্ট কারা কারা আসছিল তাদের ইয়ে সহ নাও, তা নাহলে তুমি তো অ্যাটেন্ডেন্স রেডি করতে পারবা না। স্যার আগামীকালকে ইনবক্সে সবাই রোল নাম্বারটা লিখে দিক স্যার। হ্যাঁ আমাদের গ্রুপে লিখে দিই। নইলে কমেন্টে দেওয়া যায়। আর আগামীকালকে কখন ইয়ে করতে পারবা, টাইম কখন? স্যার এই টাইমে নিলেই তো বেটার হয়। হ্যাঁ পরপর কালকের দিন আর পরশু দিন, এই দুই দিন আর 2 দিন 2টা ক্লাস নিব। হ্যাঁ জি স্যার। এখানে দিও না, গ্রুপে দাও। স্যার স্যার গ্রুপে তাহলে লিখে দিতেছি। হ্যাঁ প্রত্যেকে গ্রুপে অ্যাটেন্ডেন্স দিয়ে দাও। জি ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, শুভরাত্রি। জি স্যার, আসসালামু আলাইকুম। আসসালাম।